সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারে সহযোগিতায় আগ্রহী কমনওয়েলথ। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্থাটির মহাসচিবের বৈঠক। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে কমতে পারে দূরত্ব, ধারণা বিশ্লেষকদের। নির্বাচন ও সংস্কারে রাখবে ভূমিকা। সড়কে পচে কোরবানির পশুর চামড়া নষ্টের অভিযোগ চট্টগ্রামে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহের দাবি আড়তদারদের। এবং ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ। লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি, ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ইসরাত মুক্তি। বাংলাদেশে আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের বিষয়ে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি আয়রকর বোচওয়ে। এ সময় তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সদস্য দেশগুলোকে সমর্থন করা আগামী 5 বছরে কমনওয়েলথের অন্যতম প্রধান কৌশল। বর্তমানে সদস্য দেশগুলোর মধ্যে বার্ষিক বাণিজ্য $850 বিলিয়ন মার্কিন ডলার, যা আগামীতে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাদের। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ছোট দেশগুলোকে জলবায়ু তহবিলের সুবিধা দেওয়াও কমনওয়েলথের অগ্রাধিকার। বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ দূত, সিনিয়র সচিব এবং যুক্তরাজ্যের হাই কমিশনার উপস্থিত ছিলেন। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠককে বিএনপির গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ও দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট বললেও কোনো রাজনৈতিক বিশ্লেষক একে দেখছেন সরকার ও বিএনপির মধ্যকার দূরত্ব কমানোর প্রচেষ্টা হিসেবে। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, নির্বাচন ও সংস্কার এগিয়ে নিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। ক্ষমা করবেন, এই বক্তব্য বোধহয় আমাদেরকে আহত করেছে। নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে প্রধান উপদেষ্টার জাপান সফরের বক্তব্যকে ঘিরে। পরবর্তীতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আপনাদের এমন কোনো সংস্কার নেই যেটা 31 দফার সাথে খুব একটা ম্যাচ করে নাই, তেমন না। তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন। বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তুমুল আলোচনায় আসে লন্ডনে ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের খবর। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত। মঙ্গলবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই নেতার বৈঠককে উল্লেখ করেন রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে। রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। মির্জা ফখরুল যখন এই বৈঠককে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করছেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান একে দেখছেন সরকার ও বিএনপির মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা হিসেবে। ডক্টর মাহবুবুর রহমান মনে করেন, এ সাক্ষাতে সব সমস্যার সমাধান না হলেও সংস্কার ও নির্বাচন সফল করতে বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপির সাথে আলোচনা করলে সরকারের দৈনন্দিন কার্যাবলী শুধু নয়, যে সকল মৌলিক কাজ আছে, সংস্কার, বিচার এবং নির্বাচন, এই সকল কাজে সরকারকে সফল হওয়ার ক্ষেত্রে বিএনপির সাথে তার আলাপ আলোচনার প্রয়োজন। এবং এটা এক্ষেত্রে ভালো একটা উদ্যোগ হয়েছে এবং জাতির কাছে একটা ভালো বার্তাও যাবে যে সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে, উভয় জায়গা থেকে, যে সরকার এবং বিএনপির মধ্যে দূরত্ব নাই। আঞ্চলিক ও জাতীয় রাজনীতিতে এ বৈঠক প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি। এ সাক্ষাৎ সরকারকে যেমন শক্তিশালী করবে, তেমনি বিএনপিকেও সামনের দিকে এগিয়ে নেবে বলে মত মাহবুবুর রহমানের। বৈঠকে মোটা দাগে কিছু বিষয়ে একমত হবেন, না হলে ওনারা বসতেন না। যেহেতু বসছেন, নিশ্চয়ই একমত হবেন এবং ওনারা একটা জাতীয় ঐক্যতে শো করতে পারবেন। এই জাতীয় ঐক্য আঞ্চলিক এবং জাতীয় রাজনীতির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সরকারকে শক্তিশালী করবে, বিএনপিকেও সামনে এগিয়ে নিয়ে যাবে। চলমান রাজনৈতিক সংকট ও আগামী দিনে রাজনীতির গতিপথ নির্ধারণে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। এতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনার সেতু মহাসড়কে। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন, এবং একই সঙ্গে জানাবেন কোথাও যানজট সৃষ্টির কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা? বেলা যত গড়াচ্ছে এই মহাসড়কে যানবাহনের চাপ ও কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ছে। তো এখন পর্যন্ত কোনো যানজট হয়নি, মানুষ স্বস্তিতেই কর্মস্থলে ফিরতে পারছে। তবে যারা যাত্রী রয়েছেন তারা অভিযোগ করেছেন, তারা বলছিলেন যে তাদের কাছ থেকে 1.5 থেকে 200 টাকার ভাড়া 4 থেকে 500 টাকা আদায় করা হচ্ছে। এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আর এছাড়াও এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হলো, তারা এখনো পর্যন্ত কোনো কার্যক্রম শুরু করেনি। আর এদিকে এই মহাসড়কে আমি লক্ষ্য করেছি যে বিশেষ করে এলেঙ্গা বাস স্ট্যান্ড, টাঙ্গাইল বাস স্ট্যান্ড, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাসে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় রয়েছে। তারা বলছেন যে গণপরিবহন বিশেষ করে বাস খুব একটা নেই বললেই চলে। তারা বলছেন যে উত্তরবঙ্গ থেকে যে সমস্ত বাসগুলো ঢাকার দিকে যাচ্ছে তার বেশিরভাগ আসনই ভরপুর এবং বাসে পা ফেলানোর মতো জায়গা নেই। আর এছাড়াও তারা বলছিলেন যে তাদের কাছ থেকে যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। আর এছাড়াও আমরা দেখেছি যে ঢাকা থেকে যে সমস্ত যানবাহন উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেগুলোর বেশিরভাগ আসনই ফাঁকা। আর এই বাড়তি ভাড়ার বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক জানিয়েছিলেন যে কোনো যাত্রী যদি তার কাছে লিখিত বা মুঠোফোনে অভিযোগ করেন এই বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। আর এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ফিটনেসবিহীন যানবাহনের বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আর এদিকে যানজট নিরসনে টাঙ্গাইলের 65 কিলোমিটার মহাসড়ক শতাধিক দায়িত্ব পালন করে। সপ্তাহ ব্যবধানে ভোলায় চড়া ইলিশের বাজার। কেজিতে 100 থেকে 150 টাকা বেড়েছে দাম। এছাড়া কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে চাষের মাছের দর। এ নিয়ে আরও জানাতে মেঘনার পাড়ের ইলিশা ঘাট থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, মাছের দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? মুক্তি, এই সময়টা মূলত ইলিশের ভরা মৌসুম বলা চলে। জেলেরা দাবি করে আসছেন যে এই সময়তে বিগত সময় তারা জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ তারা ধরেছেন এবং ঘাটে উৎসব মুখর ভাবে হাঁক ডাকে কিন্তু তারা মাছ বিক্রি করেছেন। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আজকে এই ঘাটে সকাল থেকে ক্রেতা বিক্রেতা এবং আড়তদাররা মুখরিত থাকলেও কিন্তু ইলিশ ও অন্যান্য মাছের একরকম সংকট ছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বিক্রেতাও কমে গেছে। এখন ঘাট কিন্তু আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকটা শুনশান নীরব অবস্থা রয়েছে। আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন নদীতে দিনব্যাপী জাল ফেলেও কিন্তু তারা কাঙ্ক্ষিত ইলিশ সহ নদীর মাছের দেখা তারা পাচ্ছে না। এতে করে তারা একরকম বিপাকে রয়েছেন। অপরদিকে এই ইলিশ না পাওয়া এবং নদীর মাছের সংকট থাকার বিষয়ে যেই মৎস্য বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে জলবায়ু বিরূপ পরিবর্তন এবং নদীতে ডুবোচরের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এছাড়াও কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে অসাধু ব্যবসায়ীদের যেসব অসাধু ব্যবসা এবং অসাধু জেলেদের দ্বারা যেই অবৈধ জাল, নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে কিন্তু রেণুপনা ধ্বংস হওয়ার কারণে কিন্তু এই সময়টাতে এখন ইলিশ সহ নদীর মাছের একরকম সংকট দেখা দিচ্ছে। বিশেষ করে আপনাকে একটু জানিয়ে রেখে, ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে প্রায় অসংখ্য ডুবোচর রয়েছে। ওই ডুবোচর কেন্দ্রিক কিন্তু এই ভোলা জেলার কিছু প্রভাবশালী মৎস্য ব্যবসায়ী জেলেদের দিয়ে পাই, বিন্দি, বাধা, মশারি সহ বেশ কিছু অবৈধ জাল দিয়ে কিন্তু রেণুপনা ধ্বংস করার কারণে কিন্তু এখন ভোলার মেঘনা তেঁতুলিয়ার প্রতিটি ঘাটে প্রায় 125টি মাছ ঘাট রয়েছে। প্রতিটি ঘাটে কিন্তু এখন ইলিশের একরকম সংকট দেখা যায়। শুধু ইলিশ নয়, ইলিশের পাশাপাশি নদীর যে সকল মাছ রয়েছে প্রতিটি মাছে কিন্তু এখন সংকট রয়েছে। ইলিশের সংকটের কারণে কিন্তু এর প্রভাব কিন্তু চাষের মাছের উপরে পড়েছে। ভোলার মাছ বাজারগুলোতে যে চাষের মাছ কিন্তু সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 30 থেকে 40 টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা মেঘনার পাড়ের মাছঘাট থেকে সর্বশেষ তথ্য। সড়কে অলিগলিতে পচে এবার কোরবানির পশুর চামড়া নষ্টের অভিযোগ রয়েছে চট্টগ্রামে। যদিও লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি সংগ্রহের দাবি আড়তদার সমিতির। তবে কাদের গাফিলতিতে চামড়া নষ্ট হলো সেটি এখন বড় প্রশ্ন। শোয়েব রহমানের প্রতিবেদন। 2019 সালের পর আবারও চট্টগ্রামের রাস্তায় গড়াগড়ি খেল পশুর চামড়া। ভালো দাম না পাওয়ায় এবার
কোরবানির চামড়া কেউ ফেলেছেন নদীতে, কেউ আবার মাটিতে পুঁতে ফেলেছেন। ঈদের পরদিন পেলোডার দিয়ে অলিগলি সড়কে পড়ে থাকা পচা চামড়া অপসারণ করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। এমন চিত্রের বিপরীতে চামড়া ব্যবসায়ীদের দাবি, এবছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি চামড়া সংগ্রহ করেছেন তারা। বলছেন 3,60,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে 4,07,000 পিস। এর মধ্যে মহানগর এবং উপজেলা মিলিয়ে গরুর চামড়া সংগ্রহ হয়েছে 3,44,750 পিস, মহিষের চামড়া 10,500 পিস এবং ছাগলের 51,600 পিস চামড়া সংগ্রহ করা হয়েছে। রাতে 3টার সময় নষ্ট হওয়া চামড়াগুলো কিছু উপজেলার থেকে চামড়াগুলি কিনে নিয়ে এসে রাস্তার মধ্যে ফেলে দিয়ে সরকারেরও ভাবমূর্তি নষ্ট করতেছে, আমাদের ব্যবসায়ীদেরও ভাবমূর্তি নষ্ট করতেছে। আসলে সব মিলিয়ে যদি আপনি দেখা যায় এটা 0% মতো চামড়া নষ্ট হয়েছে। এদিকে মৌসুমি ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দামে চামড়া কেনেনি আড়তদাররা। আর আড়তদাররা বলছেন শুরুতে বেশি দামে কেনা হয়েছে, তবে শেষের দিকে নিম্নমানের চামড়া চলে আসায় কিছুটা কমেছে দাম। বাতের খরচ এটা নামিয়ে আসবে, লেবার খরচ এগুলো বাদ দিয়ে যে রেটটা পড়ে মানে এই রেট অনুযায়ী যদি আমাদের মালগুলো নিয়ে গেলে আমরা ওরা বলতেছে আমাদের চামড়াগুলো 250 টাকা 200 টাকা দাম দিতেছে, 250 টাকা 200 টাকা দাম, আগে তো 500 টাকা 600 টাকা দাম দিচ্ছে, কিন্তু যে গুণগত মান নষ্ট হয়েছে। কিছু কিছু চামড়া মহানগরে, আমাদের মহানগরে 1,80,000 মতো চামড়া সংরক্ষণ করা হয়েছে, আমরা এখন হিসাব করছি, কিন্তু 200 চামড়াও তো নষ্ট হতে পারে। এদিকে সরকার এবার চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে এবং জাতীয় এ সম্পদ রক্ষায় মাদ্রাসা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। পরামর্শ ছিল মাদ্রাসাগুলোতেই যেন চামড়া লবণজাত করা হয়। এজন্য চট্টগ্রামের 299টি মাদ্রাসার মধ্যে 223টি মাদ্রাসায় 640 মেট্রিক টন লবণ বিনামূল্যে সরবরাহ করা হয়। আবার কোনো কোনো মাদ্রাসা নিজ উদ্যোগে লবণ দিয়েছে চামড়ায়। মাদ্রাসায় কিছু চামড়া লবণ দিয়ে দিত, বুঝলে এত খুব সমস্যা হতো না। তারা লবণ পাইছে ফ্রিতে, চামড়াও পাইছে ফ্রিতে। অন্য অন্য মাদ্রাসা দেখতে আছে যে তারা লবণ পাওয়ার পরে লবণও বিক্রি করে ফেলছে, এখানে চামড়াও বিক্রি করে ফেলছে। চামড়া এগুলো আনিয়ে আমাদেরকে একটা সমস্যা ফেলে দিচ্ছে। সংগৃহীত চামড়া ট্যানারি মালিকরা যেন দ্রুত ও সরকার নির্ধারিত দামে ক্রয় করে, সেজন্য প্রশাসনের সহযোগিতা চাইছেন আড়তদাররা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে আংশিক কারফিউ জারির ঘোষণা দিয়েছে শহরটির মেয়র। মঙ্গলবার রাত 8টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত জারি থাকবে এই কারফিউ, যা আগামী কয়েকদিন বহাল থাকতে পারে বলে জানান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। গত শুক্রবার থেকেই লস অ্যাঞ্জেলেস শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে ট্রাম্প প্রশাসন। এর প্রতিবাদে রাজপথে নামেন হাজার হাজার বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এরই মধ্যে 2000-এর বেশি ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সেনা মোতায়েন রয়েছে সেখানে। প্রয়োজনে 4000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন।